সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। জাতীয় ঐক্য গড়তে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, সব দল মিলে কাউন্সিলের পরামর্শ। বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন। 9 ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। জুলাই গণহত্যা নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের ভূমিকায় হতাশ পররাষ্ট্র উপদেষ্টা। পলাতক স্বৈরাচারের মতো ক্ষমতা নয়, দেশ পরিচালনা করতে চায় বিএনপি, বললেন তারেক রহমান। লক্ষ্যে পৌঁছাতে ধৈর্য ধরার আহ্বান। মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার আমু কামরুল। চট্টগ্রাম আদালতে পুলিশের উপর হামলা মামলায় 12 জনকে 6 দিনের রিমান্ড। এবং পালিয়ে যাওয়া 2200 বন্দীর মধ্যে এখনো পলাতক 700 জন, জানালেন কারা মহাপরিদর্শক। ঝুঁকিপূর্ণ পুরনো 17 কারাগার। সংবাদ রাতে দেখছিলেন একেএসটি টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন ও নতজানু ভাবার কোনো সুযোগ নেই। সার্বভৌমত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যমতে পৌঁছেছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের মতামত ব্যক্ত করেন। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। নানান মত, পথ, আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। আমরা নির্বাচন সম্পর্কেও বলেছি যে এই সরকার ওয়াদাবদ্ধ যে জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তাদেরও এই সম্পর্ক চাইতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত 5 আগস্টের পর বাংলাদেশে বেশি হত্যাকাণ্ড হয়েছে বলে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছে তা সঠিক নয় বলে জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুককে ডেকে এ বিষয়ে প্রকৃত সত্য তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। জানাতুল মোহনার রিপোর্ট। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর দমন-পীড়ন চলছে। ভারতের পর এমন মিথ্যাচারে নেমেছে যুক্তরাজ্যের সংসদ সদস্যরাও। হাউস অব কমন্সে এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে দেশটির সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ছায়ামন্ত্রী প্রীতি প্যাটেল সহ আরও কয়েকজন আইন প্রণেতা। তাদের এমন মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুককে ডেকে এ বিষয়ে প্রকৃত সত্য তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, গত 5 আগস্টের পর দেশে বেশি হত্যাকাণ্ড হয়েছে বলে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ গুজব এবং মিথ্যা। 5 আগস্টের আগের কথা বলা হয়েছে মোট 280 জন, আর মোট সংখ্যা 1000-এর বেশি। আমি বলেছি যে বিষয়টা মোটেই তা না। 5 আগস্ট অথবা তারও আগে অন্তত 1500 ছেলে মেয়ে মারা গেছে, নিহত হয়েছে তারা, এবং তার মধ্যে 780 জনের তো আমরা একেবারে বাই নেম আইডেন্টিফিকেশন সহ জানি। বাকি অনেকের পরিচিতি এখনো নিশ্চিন্ত করা যায়নি, কিন্তু ডেড বডি পাওয়া গেছে এবং তারা মারা গেছে এর আগে, এতে কোনো সন্দেহ নেই। আর এরপরে স্ট্রে ঘটনা 2-4টা যদি ঘটে থাকে সেটা ঘটে থাকতে পারে, কিন্তু যেভাবে এটাকে পোর্ট্রে করা হয়েছে এটা সঠিক নয়, একেবারেই সঠিক নয়। বরং দুঃখজনক যে এখানে এত বড় একটা ঘটনা যে ঘটেছে সেটার কোনো উল্লেখ নেই। তাদের রিপোর্টে সেটার কোনো উল্লেখ নেই যে এখানে বিপুল সংখ্যক ছেলে মেয়েকে রাস্তাঘাটে গুলি করে মারা হয়েছে। সেখানে কিছু মিসইনফরমেশন আছে, এটা আমি হাই কমিশনারকে জানিয়েছি। আমি বলেছি যে তারা অনেকটাই যে চারদিকে যে তথ্যের একটা ওই প্রবাহ চলছে, তারা সেটা থেকেই মনে হয় যেন তারা নিয়েছেন তথ্য। এদিকে আগামী 10 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক একদিন এগিয়ে 9 ডিসেম্বর হতে পারেও বলে জানান উপদেষ্টা। আমি তাকে জাস্ট রিকোয়েস্ট করেছি, আসো দেখা করি, আমি আমাদের অবস্থাটা তাকে বোঝানোর জন্য। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দিল্লির সাথে ভালো সম্পর্ক রাখতে চায় ঢাকা, তাদেরকেও সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।
জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। পলাতক স্বৈরাচারের মতো ক্ষমতা নয়, দেশ পরিচালনা করতে চায় বিএনপি। চট্টগ্রামে আয়োজিত বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সব ষড়যন্ত্র মোকাবেলা করে লক্ষ্যে পৌঁছাতে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার চট্টগ্রাম বিভাগীয় আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ৩১ দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে প্রয়োজনীয় নানা দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখন দলের একজন কর্মী হিসেবে, দলের একজন নেতা হিসেবে আপনাকে এটি নিয়ে যেতে হবে, মানুষের দ্বারে দ্বারে নিয়ে যেতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতা নয়, দেশ পরিচালনার দায়িত্ব চায় বিএনপি। তার জন্য প্রয়োজন জনগণের আস্থা ধরে রাখা। কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই, আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই, পার্থক্যটা বুঝতে হবে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি, ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল। আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে, এবং সেই জন্যই দেশ পরিচালনার যদি সুযোগ পেতে চান, দেশ পরিচালনা যদি করতে চান, তাহলে নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে। নিজের প্রতি মানুষের সেই সমর্থন, আস্থা অর্জন করতে হবে। আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। ষড়যন্ত্র মোকাবেলা করে বিজয়ী হতে হলে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারতো, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। একটু ঠান্ডা মাথায় আল্লাহর রাস্তায় এগুলো চিন্তা করুন আপনারা। বহু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয়, আমাদেরকে ধৈর্যর পরিচয় দিতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদের আচরণ সেরকম হতে হবে। বিএনপি জনগণের সাথে আছে, জনগণের সাথেই থাকবে দাবি করেন তারেক রহমান। আমরা জনগণের সাথে আছি, আমরা ইনশাল্লাহ জনগণের সাথে থাকব, কারণ জনগণই রাজনৈতিক দল হিসেবে জনগণই আমাদের শেষ ভরসা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে ভারতীয় গদি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে এক এক সময় এক এক বয়ান তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্প্রসারণবাদের মধ্য দিয়ে প্রতিবেশী দেশ কবজা করার চিন্তা করলে ভারত সরকার বোকার স্বর্গে বাস করছে বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের আরও একটি প্রতিবেদন। ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার আহ্বান নিয়ে ও আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। কি করছে তারা? তাদের ভারতটাকেই লুটে পুটে খাচ্ছে, যেভাবে 17 বছর শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশটাকে লুটে খেয়েছে। বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের নাম ব্যবহার করে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, আর তাতে মদদ দিচ্ছে ভারত। মমতা ব্যানার্জি, তুমি কি জানো যে কোন দেশে কোন পরিস্থিতিতে এই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়? যে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, কখনোই কোনোদিন সেই ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হতে পারে না। ভিন্ন নামে ভিন্ন ব্যানারে আমাদের দূতাবাসগুলোতে হামলা চালাচ্ছে, আমাদের জাতীয় পতাকা জ্বালিয়ে দিচ্ছে এবং মাঝখানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। শেখ হাসিনা ভারতে বসে আজকে মোদীকে দিয়ে এবং বিজেপি নেতৃত্বরা যেভাবে আমাদের আগরতলায় আমাদের যে অ্যাম্বাসিডার আক্রমণ করেছে, এর নিন্দার ভাষা আমার নেই। পরিকল্পিত ভাবে আজকে হিন্দু সম্প্রদায়ের নাম দিয়ে তারা আজকে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় আসা ভারতের বিজেপি সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে বিদ্বেষ ছড়াচ্ছে, আর তাতে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তারা নিজ দেশের মুসলমানদেরকে শত্রু গণ্য করা, নিজ দেশের শিডিউল কাস্টকে শত্রু গণ্য করা, বৌদ্ধ খ্রিস্টানদেরকে শত্রু জ্ঞান করা, শিখদেরকে শত্রু জ্ঞান করা, এই নীতি অবলম্বন করেছেন ভারতের শাসক গোষ্ঠী, সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। যারা গদিতে আছে সেই গদির তল্পি বাহক মিডিয়া এক একটা বয়ান, একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের বিরুদ্ধে। কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না। ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে দেশের সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে যে না, আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য দেশ আমরা কবজা করে নেব, এইটা কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 18 ডিসেম্বর আবারও আসামিদের আদালতে হাজির করার পাশাপাশি তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 14 বছর আগে হাইকোর্টের পুরাতন ভবনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রূপান্তরের কারিগর ছিলেন তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। ভাগ্যের নির্মম পরিহাস, সেই ট্রাইব্যুনালেই তিনি গণহত্যার দায়ে কাঠগড়ায় দাঁড়ালেন খোদ আসামি হয়ে। হয়তো তাই পুরোটা সময় জুড়ে ছিলেন নিশ্চুপ, আর প্রিজম ভ্যান থেকে বের হয়ে চিরচেনা টিভি ক্যামেরার দিকে তাকিয়েছিলেন আমির হোসেন আমু। প্রসিকিউশন বলছেন 19 জুলাই গণভবনের 14 দলের বৈঠকে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয়। এরপরই বেপরোয়া হয়ে ওঠে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের ক্যাডাররা। 19 জুলাই 2024 তারিখ সারা দেশব্যাপী যখন মানবতা বিরোধী অপরাধ চলমান আছে, গণহত্যা চলমান আছে, তখন 14 দলের একটি বৈঠক সংগঠিত হয় গণভবনে। এই বৈঠকে তিনি একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন এবং সেই বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউয়ে দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয়। আর কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সাভার এলাকায় নিরীহ ছাত্র জনতার ওপর গণহত্যার নির্দেশ দেওয়ার। শুনানি শেষে দুইজনকে গ্রেফতার দেখিয়ে 18 ডিসেম্বর হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এদিকে ট্রাইব্যুনালে প্রায় 70 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও গ্রেফতার করা হয়েছে মাত্র কয়েকজনকে। এতে তদন্ত কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ প্রসিকিউশনের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 5 আগস্টের পর 11 শীর্ষ সন্ত্রাসী ও 174 জন জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে। পালিয়ে যাওয়া 2200 বন্দীর মধ্যে এখনো গ্রেফতার হয়নি 700 জন। সকালে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন। বলেন, দেশের 17টি কারাগার অতি পুরনো হওয়ায় ঝুঁকিপূর্ণ। আরও জানাচ্ছেন শাহাদাত নিশাদ। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে কারা অধিদপ্তরে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও বাস্তবায়নের বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি কারা অধিদপ্তরের মহাপরিদর্শক। সাম্প্রতিক সময়ে কতিপয় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এই সময় গেল 3 মাসে দেশের 69টি কারাগার নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান কারা মহাপরিদর্শক। তুলে ধরেন কারাগারে বিভিন্ন পরিবর্তনের বিষয়েও। ভিতরে যে আমরা ক্যান্টিন পরিচালনা করতে, এটার ব্যাপারে আমরা সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে সুনির্দিষ্ট অর্থাৎ নিয়মমাফিক দাম নির্ধারণ করে দেওয়া এবং এটা সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং এর পাশাপাশি সকল বন্দীদের মাসিক একটা সুনির্দিষ্ট সর্বোচ্চ অঙ্কের ব্যয় নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং অল্প সময়ের মধ্যে এটা কার্যকর করা হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 আগস্টের পর জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে 11 শীর্ষ সন্ত্রাসী। 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে, আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছে। পালিয়ে যাওয়া 2200 আসামির মধ্যে গ্রেফতার করা হয়েছে 1500 জনকে। আমাদের এই মুহূর্তে পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500 মতো, অ্যারাউন্ড 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছেন। দেশের কারাগারগুলোতে প্রিজন সেল নির্মাণ হলে
পিজি হাসপাতালের মতো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না বলেও জানান কারা মহাপরিদর্শক। 17টা কারাগার অতি পুরনো এবং এগুলোকে আসলে আমাদের পুনর্নির্মাণ করতেই হবে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের রোডম্যাপ নিয়ে কাজ করছে কমিশন, জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। জানান নির্বাচন সুষ্ঠু করতে যেসব ঘাটতি আছে তা সমাধান করা হবে। আর নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় আইন সক্ষমতা ইসির আছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এই জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেন তিনি। শিউলি রায়ের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম দায়িত্ব সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এরই অংশ হিসেবে কাজ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে আগারগাঁও নির্বাচন ভবনে প্রথমবার বৈঠকে বসে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং ইসির এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন কমিশন। এই সময় প্রার্থীদের যোগ্যতা, মনোনয়ন, ভোটাধিকার নিশ্চিত, মাঠ প্রশাসনের আচরণ, ভোটার তালিকা হালনাগাদ সহ নানা বিষয়ে আলোচনা হয়। এই সব বিষয়ে কারো কোনো মত পার্থক্য নেই বলেও জানান সংস্কার কমিশনের প্রধান। মনোনয়নপত্র করার ব্যাপারে, চূড়ান্ত করার ব্যাপারে সিদ্ধান্ত কার হওয়া উচিত, তারপরে আদালতের কি ভূমিকা থাকবে এখানে, হলফনামা, তারপরে না ভোট, সীমানা পুনর্নির্ধারণ, পোস্টাল ব্যালট, প্রবাসী ব্যালট, তারপর ওই যে ভোটার তালিকা ইত্যাদি, ওই যতটুকু নির্বাচনী অপরাধ, যতগুলো বিষয় নির্বাচন সংক্রান্ত, এনআইডি, তারপরে অনুপস্থিত ভোটার, এগুলো সবগুলো বিষয় আমাদের আলোচনা হয়েছে, মত বিনিময়। আর নির্বাচন কমিশনার মোহাম্মদ সালাউল্লাহ জানান সুষ্ঠু নির্বাচনের জন্য রোডম্যাপ প্রণয়ন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা যে রোডম্যাপ যেটা চাচ্ছেন যে কয় তারিখে কি ঘোষণা করবেন না, এই ধরনের আলোচনা এখন হয়। আমরা কাজ শুরু করেছি, কাজ করছি ইতিমধ্যে। নির্বাচন সুষ্ঠু করতে আগামীতেও আরো আলোচনা হবে বলেও জানান নির্বাচন কমিশনার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।